তার মানে এই দুইটা জিনিসের মধ্যে, ধরুন এই হচ্ছে দুইটা জিনিস, এই হচ্ছে একটা, এই হচ্ছে একটা। তার মানে ফরমার দিয়ে আমি এইটাকে নির্দেশ করলাম, আর এই লেটার দিয়ে আমি এইটাকে নির্দেশ করলাম। আশা করছি এরপরে আপনার এই জাতীয় সমস্যা আর থাকবে না। আজকে আমরা দ্য ডেইলি স্টার থেকে গুরুত্বপূর্ণ একটি সম্পাদকীয় অংশ বিশেষ নিয়েছি, যেটি মূলত জলবায়ু পরিবর্তন নিয়ে কথা বলেছে। Here we see, আমরা যখনই পত্রিকা পড়তে চাই আমাদের মূল উদ্দেশ্য থাকে আমরা কিভাবে আমাদের রিডিং স্কিলকে বৃদ্ধি করব এবং চমৎকারভাবে গ্রামাটিক্যাল স্ট্রাকচার, ফাংশন, ভোকাবুলারি এগুলোকে বৃদ্ধি করব, রাইট? দেখুন, এই জন্য আমি প্রথমে দুইটি পরামর্শ আপনাদেরকে দিচ্ছি। যদি সম্ভব হয় আপনি নোট নেবেন, এটা হচ্ছে একটি। আর আরেকটি হচ্ছে, আপনি সবসময় চেষ্টা করবেন যে একটি বাক্য এক্স্যাক্টলি কিভাবে গঠিত হয়েছে, পরবর্তীতে এই জাতীয় বাক্য আবার যখন আপনি দেখবেন তখন এই ব্যাপারগুলোকে উপলব্ধি করতে পারবেন কিনা। লাইক, হেয়ার ইউ সি, এইখানে আমরা লক্ষ্য করছি যে এই একটি অংশ, জাস্ট আমি বলছি, আমরা কিন্তু শুরু করব, শুরু থেকে আবার দেখবো, বাট আমি বলছি কেন এই কথা। দেখুন, এই বাক্যে এই অংশটা হচ্ছে প্রধান। এরপরে বাক্যের প্রয়োজনে এখানে একটি কনজাংশন ব্যবহার করা হয়েছে, দ্যাট, অ্যান্ড উই ক্যান ক্যাল অলসো দিস ইজ রিলেটিভ প্রোনাউন হোয়াট। এরপরে এই হচ্ছে পরাধীন বাক্যের সাবজেক্ট, আর এই সাবজেক্টের উপর ভিত্তি করে ভার্ব হচ্ছে ঠিক এই যে, যেটা সাহায্যকারী ভার্ব। তাহলে প্রশ্ন হতে পারে, এখানে কমা যুক্ত করে এই যে যে অংশটা লেখা হলো, এই যে যে অংশটা লেখা হলো এটা কিভাবে আসলো? তাহলে এইভাবে আমি পরবর্তীতে যখন কোনো বাক্য পাবো সেটা বুঝবো কিনা, বা আমার নিজের প্রয়োজনে আমি যখন লিখতে যাইবো, লিখতে চাই, তখন আমি এগুলোকে অ্যাপ্লাই করতে পারবো কিনা। এই প্রশ্নগুলো যখন আপনি করবেন নিজেকে নিজে, তখনই উপলব্ধি করতে পারবেন যে ইয়াস, এই ব্যাপারগুলো অনেক বেশি জরুরি। তার মানে দেখেন, আপনি যখন এটা আজকে আমি যখন আলোচনা করব আপনি উপলব্ধি করবেন যে হ্যাঁ বিষয়টা এরকম। এরপরে আপনি নিজের প্রয়োজনে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। একই রকম ভাবে এই বাক্যটাও যদি লক্ষ্য করেন, দেখুন এখানে বলা হচ্ছে দ্য আয়রনি ইজ। এখন এই ইজ সিম্পলি আমরা কিন্তু অ্যাজ এ লিঙ্কিং ভার্ব হিসেবে ব্যবহার করি। তারপরে দেখেন এখানে আবার একটি বাক্য, ফুল বাক্য লেখা হয়েছে। এখন আপনার কাছে প্রশ্ন হতে পারে না, এই কি, ইজের পর কমা দিয়ে আবার ফুল বাক্য, এটা তো কখনো দেখিনি এই পর্যন্ত। আবার দেখুন বাক্যের প্রয়োজনে প্রাসঙ্গিকতা ক্রমে এখানে উইথ যুক্ত করে এরপর আবার একটি ফ্রেজ যুক্ত করে দেওয়া হয়েছে, যেটা সংক্ষিপ্তে লেখা হয়েছে, বাট পুরোপুরি লিখলে অনেক বড় একটা বাক্য হয়ে যায়। আচ্ছা, তাহলে এই ব্যাপারগুলো আমরা উপলব্ধি করব, আমরা আমাদের নিজেদের প্রয়োজনে অ্যাপ্লাই করার চেষ্টা করব। আচ্ছা চলো আমরা শুরু থেকে শুরু করতে পারি। হিয়ার উই সি রিডিউস। রিডিউস মানে হচ্ছে, আমরা সিম্পলি জানি যেটার অর্থটা হচ্ছে হ্রাস করা। আমরা কিন্তু জানি এটা হ্রাসকরণ, বা আমরা জানি কমানো, এই অর্থে আমরা ব্যবহার করে থাকি। এর অনেকগুলো সিনোনিমস আছে, আমরা বলতে পারি একটি ডিক্রিজ বলতে পারি, রাইট, ক্র্যাক ডাউন অন বলতে পারি, আরো আছে হোয়াট। গ্লোবাল সাউথ, তার মানে বৈশ্বিক দক্ষিণের, তার মানে বিশ্বের দক্ষিণের, সাউথ বলতে দক্ষিণের নির্দেশ করা হয়েছে। ক্লাইমেট বার্ডেন, জলবায়ু ঋণের বোঝা। ডেট, এখানে এই যে বি উচ্চারণ হবে না, সরাসরি ডেট, বার্ডেন। আচ্ছা, বার্ডেন মিন্স হচ্ছে বোঝা, আমরা কিন্তু সবাই জানি এটা বার্ডেন অ্যাজ এ নাউন হিসেবে ব্যবহার হয়েছে, বোঝা। ডেট মানে হচ্ছে ঋণের বোঝা, এরকম অর্থে মূলত এখানে ব্যবহার হয়েছে। যে এই যে জলবায়ু ঋণের বোঝা এই বিশ্বের দক্ষিণের, এটাকে দয়া করে হ্রাস করুন, হেডিং হিসেবে এখানে ব্যবহার হয়েছে। দেখুন আমরা সাধারণত কি জানি, যখন কোনো বাক্য শুরুতেই ভার্ব দিয়ে শুরু হয়, সিম্পলি মানে বেস ফর্ম দিয়ে শুরু হয়, ডেফিনেটলি উই ক্যান কল এন্ড দিস ইজ আ ইম্পারেটিভ সেন্টেন্স, রাইট? তবে এখানে একটা ফ্যাক্ট, ইম্পারেটিভ সেন্টেন্সে সবসময় ইউটা উজ্জ থাকে, রাইট? আমরা জানি যে ইউটা উজ্জ থাকে, যে ইউ রিডিউস, ইউ বলতে এখানে নির্দেশ করা হয়েছে সমস্ত গ্লোবাল যে লিডার্সটা আছে, যারা বিশ্ব নিয়ে চিন্তা করে, যারা বিশ্বকে নিয়ে খেলা করে, তাদেরকে বোঝানো হয়েছে। হোয়াট, হেউরিসি আমরা হয়তো ইতিমধ্যে বুঝতে পেরেছি। এখান থেকে যারা লেখালেখি করবেন বিশেষ করে তারা ক্লাইমেট বার্ডেন এই বিষয়টাকে উপলব্ধি করতে পারেন আসলে কি। আমি সংক্ষিপ্তে 1 মিনিটে বলছি। বার্ডেন এই অর্থে বলা হয়েছে, দেখুন,
ওকে, এখানেই আছে মূলত এই আমরা যে লক্ষ্য করি এখানেই আছে, আমি যেটা বলতে চাচ্ছি সেটা এখানেই আছে। ওয়েলদি নেশন তার মানে হচ্ছে ধনী দেশ। ওয়েলদি বলতে এখানে কি বোঝানো হয়েছে? ওয়েলদি বলতে এখানে বোঝানো হয়েছে ধনী। ধনী দেশগুলো, নেশনস দেশগুলো, মাস্ট টেক রেসপন্সিবিলিটি, অবশ্যই দায়িত্ব নিতে হবে। এই পর্যন্ত অংশটা হচ্ছে এখানে কলোকেশন, দ্যাট মিন্স টেক রেসপন্সিবিলিটি। এখানে কি অর্থটা দিচ্ছে? দায়িত্ব। আচ্ছা, দায়িত্ব নিতে হবে অবশ্যই। এই মাস্ট দিয়ে অর্থটা দিচ্ছে যে অবশ্যই দায়িত্ব নিতে হবে। কিসের দায়িত্ব নিতে হবে? অ্যাজ, হিসাবে। এখানে এটা কি অর্থ দিচ্ছে? হিসাবে অর্থ দিচ্ছে। আচ্ছা, কি হিসাবে দায়িত্ব নিতে হবে? দ্য হাইস্ট, সর্বোচ্চ, পলিউটার্স, পলিউটার্স দ্যাট মিন্স সর্বোচ্চ দূষণকারী হিসাবে এই দায়িত্ব নিতে হবে। কিসের দায়িত্ব নিতে হবে? এই যে যে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, তারা যে সর্বোচ্চ দূষণকারী, সেই দায়িত্বটা নিতে হবে। দেখুন এখানে বেশ কিছু ফ্যাক্ট আছে, যারা প্রাইমারি লেভেলে আছে তাদেরকে আমি বলবো দয়া করে নোট নিবেন। যে টেক রেসপন্সিবিলিটি, দায়িত্ব নেওয়া অর্থে, রাইট, মানে অনেকটা দায় নেওয়া অর্থে, অবশ্যই দায় দায়িত্ব নিবে। মাস্ট, অবশ্যই বাধ্যবাধকতা অর্থে আমরা এই মাস্ট মডেল অক্সিলারি ভার্ব ব্যবহার করে থাকি। এখন আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রাখছি, এই অ্যাজ মূলত এখানে কি হিসেবে ব্যবহার হয়েছে? এটা কি প্রিপজিশন হিসেবে ব্যবহার হয়েছে নাকি কনজাংশন হিসেবে ব্যবহার হয়েছে? দয়া করে আমাকে অবগত করবেন। আর আরেকটু হচ্ছে দ্য হাইস্ট পলিউটার্স, এটা তো আমরা উপলব্ধি করতেই পারছি, মানে সর্বোচ্চ, সুপারলেটিভ ফর্ম, অ্যাজ এ অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়েছে। হেয়ার ইউ সি পলিউটার্স উই নো ওয়েল, দ্যাট মিন্স দূষণকারী। এখানে আরেকটি কাজ হচ্ছে আপনাদের, দয়া করে এই রিডিউস এর দুই একটি সিনোনিমাস ওয়ার্ড, লাইক আমি ইতিমধ্যে যা উচ্চারণ করেছি বা বলেছি তাছাড়াও আপনার কাছে যদি থাকে দয়া করে কমেন্ট অবগত করবেন। আচ্ছা, তার মানে আপনি মডাল অক্সিলারি ভার্ব মাস্ট ব্যবহার করে বাধ্যবাধকতামূলক অর্থ দিতে এটা ব্যবহার করতে পারেন। আচ্ছা, চলুন এখন আমরা দেখার চেষ্টা করি আমাদের সেই মূল আলোচনা, যেটা আমি শুরুতেই বললাম যে এই হচ্ছে আমাদের, মানে আমরা যেটাকে উপলব্ধি করতে পারবো সত্যিকার অর্থেই, এখান থেকে শিখতে পারবো। চলুন শুরু করি। ইটস ফ্রাস্ট্রেটিং। ফ্রাস্ট্রেটিং মিন্স হোয়াট? ফ্রাস্ট্রেটিং মিন্স মানে আমরা বলতে পারি যে অনেকটা হতাশাজনক। আচ্ছা, হতাশাজনক বুঝতেই পারছেন, এই অর্থে যে আমরা ফ্রাস্ট্রেটেড ব্যবহার করি যখন, তখন অর্থটা হয়ে যায়, যদি শুধু মনে করেন এখানে ইডি দিতাম, ইডি, তখন হতাশ। আর যখন আমরা আইনজি যুক্ত করে দিই তখন হয়ে যায় হতাশাজনক। এটার অর্থটা কি হয়? হতাশাজনক। তার মানে এটা হতাশাজনক যে, হোয়াট, যে, দেখুন, যে। আচ্ছা, এই যে এর ব্যবহার নিয়ে অনেকে প্রশ্ন করেন এখানে, যে এটা কি আসলে, এটা কি রিলেটিভ প্রোনাউন হবে নাকি কনজাংশন হবে? আচ্ছা, দেখুন, সাধারণত আমরা যখন রিলেটিভ প্রোনাউন বলেন আর কনজাংশন বলেন, যেটাই হোক, যখন আমরা অতিরিক্ত তথ্য দেই, অতিরিক্ত তথ্য বলতে কোনো একটি নাউন বা নাউন ফ্রেজ সম্পর্কে যখন অতিরিক্ত তথ্য দেই, তখন আমরা তাকে বলি রিলেটিভ প্রোনাউন। দ্যাট, যখন আমরা আমাদের নিজেদের প্রয়োজনে, লাইক মনে করেন যে ইয়া করি, এই এই প্রোনাউনগুলোর পরে সাবজেক্ট ব্যবহার করি, তখন আমরা এইগুলোকে বলি কনজাংশন। বাট যখন আমরা সরাসরি ভার্ব ব্যবহার করি তখন আমরা একে বলি রিলেটিভ প্রোনাউন। অথ তবে এখানে কিন্তু দুইটাই কিন্তু পরাধীন বাক্য তৈরি করে, লাইক এর পরে যত কথাবার্তা এখানে আছে সবই এটা হচ্ছে পরাধীন বাক্যের অন্তর্ভুক্ত। এখন কেউ কেউ নাও বুঝতে পারেন, বলতে পারেন সংক্ষিপ্ত ফর্ম, দেখুন আমি সংক্ষিপ্ত ফর্ম আমি লিখেছি কারণ পুরোটা লেখার সময় সুযোগ নেই। আচ্ছা, বলা হয়েছে এটা হতাশাজনক যে, বাট বাংলাদেশ, বাংলাদেশ কি? দেখুন, এরপরে এই হচ্ছে ভার্ব, বাংলাদেশ ইজ ফেসিং, সম্মুখীন হচ্ছে, অ্যান, আমি এটা একটু পরে বলছি। আচ্ছা, অ্যান ইভার রাইজিং, দ্যাট মিনস এ যাবৎকালের, এই অর্থে যে এ যাবৎকালের সবচেয়ে ক্রমবর্ধমান, এই অর্থে মানে ক্রমবর্ধমান ক্লাইমেট ডেট। তার মানে একসাথে নাউন ফ্রেজ হিসাবে এই অংশটা ব্যবহার হয়েছে, একই সাথে অবজেক্ট। আচ্ছা, বলা হয়েছে এই যে যে জলবায়ুর ঋণের এই পর্যন্ত সবচেয়ে এককভাবে
মানে ক্রমবর্ধমান জলবায়ুর ঋণ যেটা এই বাংলাদেশ ফেস করতেছে। আপনাদের কাছে এই নাউন ফ্রেজটা অপেক্ষাকৃত জটিল মনে হতে পারে। আচ্ছা, আমি এটা ভেঙে বুঝিয়ে দেব, তার আগে আসুন এটা দেখে নিই। এখানে বলা হয়েছে এই যে যে বাংলাদেশ, তারপরে কিছু অতিরিক্ত তথ্য দেওয়া হয়েছে। সেটা হলো ডেসপাইট বিইং। ডেসপাইট অর্থটা কি? ডেসপাইট অর্থটা আমরা জানি, এর অর্থটা হচ্ছে সত্ত্বেও। কি? সত্ত্বেও। বিইং এখানে অর্থটা দিচ্ছে হওয়া। তার মানে হওয়া সত্ত্বেও, হওয়াটা কি? অন অফ দা, মানে একটি, এখানে একটি অর্থ দিচ্ছে, লক্ষ্য করুন। একটি কিসের? ওয়ার্ডস। ওয়ার্ডস বিশ্বের লিস্ট রেসপন্সিবল। লিস্ট রেসপন্সিবল বলতে বোঝানো হয়েছে সবচেয়ে কম দায়ী দেশগুলোর একটি। দায়ী বলতে আমরা এই অর্থে যে দেখুন, রেসপন্সিবল কান্ট্রিজ সবচেয়ে কম দায়ী দেশগুলোর, কম দায়ী বলতে এখানে যেটা নির্দেশ করা হয়েছে, এই যে যে ক্লাইমেট চেঞ্জে যারা বেশি ভূমিকা রাখে, ভূমিকা বলতে নেগেটিভলি যারা ভূমিকা রাখে, কার্বন নিঃসরণ করে, এই দেশগুলোর মধ্যে সবচেয়ে কম যারা ভূমিকা রাখে তাদের মধ্যে একটা হওয়া সত্ত্বেও, লক্ষ্য করেছেন? এরপর আরো কিছু বলা হচ্ছে প্রিপোজিশন যুক্ত করে, ফর গ্রিন হাউস গ্যাস ইমিশনস। গ্রিন হাউস গ্যাস এইটার যে নিঃসরণ, এই নিঃসরণের জন্য যে দেশগুলো আছে তাদের মধ্যে সবচেয়ে কম দেশগুলোর একটা হওয়া সত্ত্বেও এই বাংলাদেশ কি করতেছে? অ্যান ইভার রাইজিং ক্লাইমেট চেঞ্জ, ক্লাইমেট ডেট ফেস করতেছে সবচেয়ে বেশি। দেখুন কত বড় একটা ব্যাপার, আমরা ইতিমধ্যে কিন্তু অবগত হয়েছে বটে। এখন আপনি আপনার লেখালেখির প্রয়োজনে এইটাকে নোট করতে পারেন যে সব, মানে এ যাবৎকালের ক্রমবর্ধমান, মানে এই অর্থে যে মানে একটু গুরুত্ব দেওয়া হয় ইভার, দ্যাট মিনস অ্যান ইভার রাইজিং ক্লাইমেট টাইড। আচ্ছা, ক্রমবর্ধমান যেই ঋণের জলবায়ুর ঋণ এইটা ফেস করতেছে, দ্যাট মিনস সবচেয়ে বেশি ভুক্তভোগী হচ্ছে, এইটাই মূলত এখানে নির্দেশ করা হয়েছে। এখান থেকে আপনি যেটা নোট করতে পারেন, লিস্ট রেসপন্সিবল কান্ট্রিজ, লিস্ট সবচেয়ে কম দায়ী দেশগুলোর একটি অর্থে। আর আমরা অনেক সময় ফেস এর পরে উইথ ব্যবহার করে থাকি, মাথায় রাখবেন যখন ফেস এর পরে কোনো অবজেক্ট চলে আসবে তখন এই উইথ হবে না, বাট আবার এই উইথটা হবে ফেস এর পরে যখন আপনি বাক্যটিকে প্যাসিভলি লিখবেন, তখন হবে। আচ্ছা, ইন্টারেস্টিং ব্যাপার, রাইট? ওকে, চলুন পরবর্তী আমরা দেখার চেষ্টা করি। হিয়ার উই সি, আমরা এই বাক্যটি দেখি, দ্য আইরনি। মানে আইরনি মিনস পরিহাস, বা আমরা বলতে পারি যে বিষয়, ভাগ্যের বিষয়। ইজ, ইজ দিয়ে এখানে জাস্ট একটা কমা বসায় দেওয়া হয়েছে, এরপর একটা ফুল বাক্য লিখে দেওয়া হয়েছে। এখন আপনার কাছে মনে হতে পারে এইটা কেমনে সম্ভব, একটা ফুল বাক্য লেখা হলো, একটু আহ জটিল মনে হচ্ছে না? কোনো জটিলতা নাই, আমি এখনই দেখাই দিচ্ছি। লক্ষ্য করুন, আমরা যদি এই জায়গাটা দেখি যে মানে লিঙ্কিং ভার্বের পরে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ ইজ অলসো, বাংলাদেশও। আচ্ছা, অন অফ দ্য মোস্ট, মানে একটি, অন সবসময় এই অর্থে আমরা জানি সুপারলেটিভ, যে কি বলে সেন্টেন্স, সুপারলেটিভ ডিগ্রিতে সেন্টেন্স তৈরি করার জন্য আমরা সবসময় অন অফ দ্য ব্যবহার করে অভ্যস্ত। হোয়াট এভার, হিয়ার উই সি একটি, মোস্ট vulnerable, মানে সবচেয়ে ঝুঁকিপূর্ণ। vulnerable এটা আপনি দয়া করে একটু ইয়া করতে পারেন, নোট করতে পারেন, দ্যাট মিন্স হচ্ছে ঝুঁকিপূর্ণ। আচ্ছা, সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি। To the impacts. Impacts means, we know ফলাফল, that means প্রভাব, so to say, here you can say প্রভাব, মানে এই ক্লাইমেট চেঞ্জের প্রভাবে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি। লক্ষ্য করেছেন? এখন বলতে পারেন কেমনে কি হলো, এটা আমি বোঝাই দিচ্ছি, আগে আরেকটু শেষ করে। উইথ, এখানে এই উইথ দিয়ে অতিরিক্ত তথ্য যুক্ত করা হয়েছে, লাইক মিলিয়ন্স অফ ইটস পিপল, দ্যাট মিনস লক্ষ লক্ষ মানুষ। ইটস পিপল, হিয়ার ইউ সি ইটস মিনস এই দেশকে নির্দেশ করা হয়েছে, তার মানে এইটির যে মানুষ অলরেডি এফেক্টেড, ইতিমধ্যেই আক্রান্ত। এখন আপনার কাছে মনে হতে পারে উইথ যুক্ত করে এটা কোথা থেকে আসলো, কিভাবে আসলো, কেমনে আসলো? চলুন এখন একটু ব্যাখ্যা করে।
হিয়ার উই সি। আপনি যদি এই বাক্যটিকে স্পেসিফিকলি বুঝতে চান যে এটা আসলে কিভাবে তৈরি হলো, এটা কিন্তু আমি যতটুকু বুঝাইছি এতে কিন্তু বুঝতে পারেন না। আমি মানে শিওর সবাই বুঝতে পারেনি, কেউ কেউ বুঝতে পেরেছেন। লক্ষ্য করুন, আমি যদি সিম্পলি আপনাকে বলি এইরকম, দেখুন আপনি জাস্ট, আমি একটা বাক্য লিখছি যাতে আপনাদের লেখালেখি তো দারুণভাবে কাজে আসতে পারে। লাইক হিয়ার ইজ সি, আমি লিখলাম এই যে এরকম ভাবে যে দ্য বেস্ট, আর আমরা বলতে পারি এরকম যে সবচেয়ে খারাপ একটি সিদ্ধান্ত, দ্য ওয়ার্স্ট। এরপর আমরা বললাম যে ব্যাড, দ্য, সরি ওয়ার্স্ট ব্যাড তো একই ব্যাপার, ওয়ার্স্ট ডিসিশন। আচ্ছা, সবচেয়ে খারাপ একটি সিদ্ধান্ত ইজ। আচ্ছা, এখন আমি কি করলাম, এইভাবে বললাম যে ইজ, এরপর আমি বললাম যে আই, যে ডিড নট, তারপরে যে আমি সংক্ষিপ্ত লিখলাম যে ডিডন্ট you know pay attention to my study। দেখেন একটা ব্যাপারটা, স্টাডি জাস্ট বিফোর দ্য ফাইনাল এক্সাম। একটু বোঝার চেষ্টা করুন। আচ্ছা, এখানে আমি শেষ করে দিলাম। এখন আপনার কাছে মনে হতে পারে বাক্যটা কি হলো, 100% হয়েছে। এখন বলতে পারেন কেমনে হলো, দেখুন আমি বলছি যে সবচেয়ে খারাপ সিদ্ধান্ত ছিল বা খারাপ সিদ্ধান্ত হলো কি, যে আমি মানে আমার পড়াশোনার প্রতি, মানে ফাইনাল পরীক্ষার ঠিক আগে আমার পড়াশোনার প্রতি মনোযোগী হইনি, বা আমরা বলতে পারি মনোযোগ দেইনি। তার মানে এই অংশটা লক্ষ্য করেছেন, একটা বাক্য কিন্তু আমরা ফুল লিখে লিখে ফেলতে পারতেছি, তাই না? আমার কথাটা বুঝতে পারছেন, বাক্য কিন্তু এখানে হচ্ছে। এখন আপনি বলতে পারেন এটা কেমনে। ওকে, হিয়ার ইজ সি, এইটা কেমনে তার চেয়েও বোঝা জরুরি। যে- তাহলে আপনাকে জানতে হবে যে রিলেটিভ ক্লোজের ব্যবহারটা জানতে হবে, রাইট? বা আপনাকে কনজাংশনের প্রপার ব্যবহারটা জানতে হবে। এখন ওইটা যদি আমি বোঝাইতে চাই সবগুলোকে, তাহলে আমাদের মূল আলোচনার যে বিষয়টা এটা মানে এদিক ওদিক হয়ে যাবে। আচ্ছা, আমি একটু তারপরে বোঝাই দিচ্ছি। লক্ষ্য করেন, ঠিক একই রকম ভাবে এই অংশটা এখানে ব্যবহার হয়েছে, এই অংশটা। এরপরে দেখেন এইটা কেমনে হলো। এখানে বলতে পারেন কমা, কমা দিলে সমস্যা নেই, আপনি এখানে কমা না দিয়ে সেমিকোলনও দিতে পারেন, এটা কোনো ফ্যাক্ট না। আচ্ছা, তারপরে দেখুন এইটা মূলত ব্যবহার হয়েছে এইভাবে যে উইথ মিলিয়ন্স অফ ইটস পিপল। তার মানে এটা কিন্তু ইতিমধ্যেই আক্রান্ত হয়েছে। তার মানে আমরা সিম্পলি বলতে পারি যে হ্যাভ বিন অলরেডি ইফেক্টেড, ইতিমধ্যে আক্রান্ত হয়েছে। তার মানে এই বিষয়টা উৎস রাখা হয়েছে। তার মানে এখন বলতে পারেন কেমনে এটা রাখা হলো। ওকে, আমরা এক কাজ করি, উইথ কে উৎস করে দিই, এরপরে এখানে একটা অ্যান্ড যুক্ত করে দিই। অ্যান্ড, এখন দেখুন তো অর্থ দিচ্ছে কিনা। অ্যান্ড মিলিয়ন্স অফ ইউনো ইটস পিপল, সিম্পলি কি আমরা হ্যাজের পরিবর্তে হ্যাভ দিতে পারি। তার মানে লক্ষ লক্ষ মানুষ, লক্ষ লক্ষ মানুষ কি করেছে, হ্যাভ বিন অলরেডি ইফেক্টেড, ইতিমধ্যে আক্রান্ত হয়েছে। এই বিষয়টাকেই মূলত এখানে সংক্ষিপ্তে লেখা হয়েছে, জাস্ট উইথ যুক্ত ফ্রেজ তৈরি করে। বোঝাতে পারলাম কি? আশা করছি বুঝতে পেরেছেন এই ব্যাপারটা। আর এই বাক্যটা তো বুঝতেই পারছেন, যদি এরকম হয় তাহলে আপনি একটি বাক্য লিখতে পারেন। লাইক আপনি বলতে পারেন এরকম অর্থে যে আমার আহ সবচেয়ে ভালো চিন্তা ভাবনাগুলোর একটি, এরপর আপনি যেটা মানে একটি, এরপরে আপনি ইজ বা আর বা যেটাই ব্যবহার করেন এরপরে একটা বাক্য লিখে দিবেন, হয়ে গেল। আচ্ছা, আমাদের মূল উদ্দেশ্য পড়া, কিন্তু আমরা সেখানে লেখালেখির মধ্যে ঢুকে গিয়েছে। এ পর্যায়ে একটু বলছি, যদি কেউ আমার রেকর্ডেড কোর্স ক্রয় করতে চান ইংরেজি শেখার উদ্দেশ্যে, বিশেষ করে লেখালেখির প্রয়োজনে, দয়া করে কমেন্ট বক্স দেখতে পারেন। A to Z আপনারা ইংরেজি শেখার উদ্দেশ্যে আমার রেকর্ডেড কোর্সটি ক্রয় করতে পারেন। আচ্ছা চলুন, এ পর্যায়ে আমরা পরবর্তী দেখার চেষ্টা করি। এইখানে আমরা পেলাম, ও হ্যাঁ, এখান থেকে আপনি যেটা করতে পারেন, এই যে pay attention, মনোযোগী হওয়া, এই অর্থে এটাকে একটু নিতে পারেন। The impacts of climate change, and you can take note and for your exam, recent exam, definitely you can use here. Next we see but, কিন্তু we are not alone, আমরা শুধু একা না। In facing, মানে এই যে যে সম্মুখীন হওয়ায়,
প্রিডিকামেন্টস মিনস এই যে যে আশঙ্কা, এই যে যে মানে যেটাকে বলা হয় এই যে যে বিপদ, এই বিপদের সম্মুখীন শুধুমাত্র আমরা একা না, এই অর্থে বলা হয়েছে। আমরা বলতে এই বাংলাদেশকে নির্দেশ করা হয়েছে, বাংলাদেশের জনগণকে নির্দেশ করা হয়েছে। জানেন, সম্মুখীন হওয়ার ক্ষেত্রে, রাইট। এখানে আমি যদি আপনাকে একটু বলি, এই জায়গাটায় যদি আপনাকে কেউ জিজ্ঞাসা করে আহ হাউ ক্যান আই কল and these parts, definitely you can call as a gerund. Why? Here এখানে দেখুন একটা বাট প্রিপোজিশন আছে মনে হচ্ছে না। আচ্ছা, সাচ পিডি কমেন্টস, বিপদ বা এই যে বিপদ ঝাড়ছন্ডা মানে আপদ বিপদ আর কি, পিডি কমেন্টস, এন্ড ইউ ক্যান ইউজ আপদ বিপদ অর্থে, রাইট? impediments, predicaments, and also vulnerabilities, and this type of synonyms you can use. Okay, predicaments যদি এটা আপনি নতুন জেনে থাকেন, অবশ্যই আপনি দয়া করে অবগত করতে পারেন। আচ্ছা, অ্যাজ এর অর্থটা কি? আচ্ছা, অ্যাজ দেখুন, অ্যাজ এখানে অর্থটা দিচ্ছে এইভাবে যে যেহেতু। আমার লেখা কিন্তু মোটেও ভালো না, মাউস দিয়ে লিখছি, এই যে লক্ষ্য করেন, এই যে এই মাউস দিয়ে লিখতেছি মোটা এই জন্য ভালো হচ্ছে না। আচ্ছা, এখানে বোঝানো হচ্ছে যে যেহেতু, অ্যাজ এখানে মূলত কনজাংশন হিসেবে ব্যবহার হয়েছে। যেহেতু গ্লোবাল লিডার্স গেদার, একত্রিত হয়েছে, গেদার এর অর্থটা কি? একত্রিত হওয়া অর্থে আমরা ব্যবহার করতে পারি। আচ্ছা, একত্রিত হয়েছে at COP13 in Brazil. COP13 জানেন তো, দ্যাট মিনস কোঅপারেশন অফ পার্টিস, যে এই সম্মেলনে তারা মূলত ব্রাজিলে একত্রিত হয়েছে। ইট ইজ ক্রুশাল, ক্রুশাল মিনস সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ করতে আমরা ওই যে ভেরি ইম্পর্টেন্ট না বলে আমরা ক্রুশাল বলতে পারি, ক্রুশাল নট শিয়াল। ইট উইল বি ক্রুশাল। ক্রুশাল মিনস হোয়াট, যে গুরুত্বপূর্ণ, দ্যাট যে, তার মানে এটাকে কি বলা হয়? আমি শুরুতে একটা কথা বলেছি, এটাকে আপনি কি রিলেটিভ প্রোনাউন বলবেন আর ক্লোজ বলবেন, কনজাংশন বলবেন? হোয়াট উইল ইজ সে দিস? ওকে, হিয়ার ইজ ইট, দে ফাইন্ড, তারা ফাইন্ড পাবে বা পায়, মানে এই অর্থে যে ওয়েজ উপায়, টু রিডিউস তার মানে কমানোর উপায় বা হ্রাস করার উপায়, দিস আনফেয়ার বার্ডেন। আনফেয়ার বার্ডেন বুঝতেই পারছেন, দ্যাট মিনস এই যে যে অসম যে বোঝা, এই বোঝা কমানোর পন্থা তারা পাবে অন বাংলাদেশ, বাংলাদেশের উপর এই যে যে বোঝা, অ্যান্ড আদার, এবং অন্য অন্য হাইলি ভালনারেবল কান্ট্রিজ যেগুলো আছে, মানে আমাদের হাইলি বলতে সবচেয়ে বা একেবারে ঝুঁকিপূর্ণ, সবচেয়ে ঝুঁকিপূর্ণ যেই দেশগুলো আছে, সেই দেশগুলো সহ বাংলাদেশের উপর এই যে যে আনফেয়ার বার্ডেন ক্লাইমেট চেঞ্জের কারণে তৈরি হয়েছে, এইটা মূলত ফাইন্ড ওয়েজ, তারা সমাধানের একটা বা তারা হ্রাস করার একটা রাস্তা খুঁজে পাবে। হ্যাপি কার, এটা কিন্তু যারা লেখালেখি করবেন, বিভিন্ন পরীক্ষা দিবেন, তাদের জন্য অত্যন্ত জরুরি হতে পারে। আই থিঙ্ক সো, এটা আপনি দারুণভাবে নিতে পারবেন। আচ্ছা, ইট ইজ ক্রুশাল দ্যাট দ্য ফাইন্ড ওয়েজ, এখান থেকে আপনি এইটা প্রিডিকামেন্ট, সরি টু সে প্রিডিকামেন্টস, এন্ড ইউ ক্যান টেক নোট, এটা আপনি ইয়া করতে পারেন, আনফেয়ার বার্ডেন, এন্ড অলসো ইউ ক্যান টেক নোট হাইলি ভালনারেবল কান্ট্রিজ, এন্ড অলসো ইউ ক্যান টেক নোট, এবং আপনার প্রয়োজনে এগুলোকে ব্যবহার করতে পারেন। চলুন আমরা পরবর্তী দেখার চেষ্টা করি। ওকে, চলুন আমরা পরবর্তী বাক্যটি দেখতে পারি। হ্যাভ সি, এটা অনেক বড় বাক্য, দেখতে মনে হচ্ছে যে বোঝাই যাবে না হয়তো কিছু। দেখুন, আমি যদি প্রাথমিক লেভেলে একটু ভাগ করে দিই, যে এই বাক্যটির প্রধান অংশ হচ্ছে এই, পরবর্তীতে একটি কনজাংশন যুক্ত করে দিয়ে এরপরে এইখানে যত কথোপকথন দেখেন সবগুলোই হচ্ছে মূলত পরাধীন বাক্যের অংশ। আচ্ছা, এরপর আমরা লক্ষ্য করছি এইখানে একটি অংশ শুরু হয়েছে, এই নেশনগুলোকে নির্দেশ করতে গিয়ে একটি এমডেসের সাহায্য নিয়ে এখানে আবার অতিরিক্ত তথ্য দেওয়া হয়েছে। আচ্ছা, এরপরে ঠিক এই নেশনের পরে এই টু, এই অংশটা এসে এই পর্যন্ত একটা অংশ তৈরি হয়েছে, আমরা দেখতে পাচ্ছি এই পর্যন্ত, তারপর আবারও দ্যাট যুক্ত করে ঠিক এই জায়গাটায় আরো কিছু অংশ যুক্ত হয়েছে। সবচেয়ে কমপ্লিকেটেড বিষয়টা হচ্ছে ফর দ্য লেটার, এইটা বোঝাটা। আচ্ছা, আমরা সবগুলোই এখন ধাপে ধাপে দেখার চেষ্টা করব। চলো শুরু করা যায়। হিয়ার উই সি, ইট মাস্ট বি অ্যাকনলেজড, তার মানে এটা অবশ্যই স্বীকার করে নিতে হবে, এটা অবশ্যই স্বীকার করতে হবে। আমরা আবশ্যকতা বোঝাতে মাস্ট মোনাল অক্সিলারি ভার্ব ব্যবহার করতে পারি, আর বি যুক্ত করে প্যাসিভ সেন্সে বলা হয়েছে এই জন্য যে
মূলত অবশ্যই এই বিষয়টাকে মেনে নিতে হবে। তার মানে অ্যাকনলেজড, স্বীকৃতি দেওয়া, মেনে নেওয়া, মানে এটাকে বলা কি, স্বীকার করে নেওয়া। আচ্ছা, যে ইট ইজ দ্য ফেইলার, এটা হলো ব্যর্থতা, হিয়ার ইউ সি, অফ ওয়েলদি নেশনস, উন্নত দেশগুলোর ব্যর্থতা। ওয়েলদি বলতে উন্নত দেশ, আপনি একটু নোট করতে পারেন, আমরা যেগুলোকে ডেভেলপড বলে থাকি সেটাই এখানে মূলত বলা হয়েছে যে উন্নত দেশ। এই উন্নত দেশের ব্যর্থতা সেটা কি? সেটা হলো, দেখুন, একটা ব্যাপার লক্ষ্য করেন, এই পর্যন্ত এই পুরো অংশটাই কিন্তু অতিরিক্ত, এই অ্যাকনলেজড এর পর থেকে। আচ্ছা, এই এই পর্যন্ত অতিরিক্ত, বুঝতে পারছেন? আচ্ছা, আমরা একটু বোঝার চেষ্টা করি। হিয়ার উই সি, আমরা দেখলাম যে এটা কি, এই উন্নত দেশগুলোর ব্যর্থতা। ব্যর্থতা এই অর্থে যে এই যে যে নেশনগুলোকে নির্দেশ করতে আবার এমডেসের সাহায্য নিয়ে বলা হয়েছে দ্য হাইস্ট ইমিটার্স, মানে সবচেয়ে বেশি উদ্গীরণ, দ্যাট মিনস উদ্গীরণ যারা করে, ইমিশন উদ্গীরণ, কার্বন নিঃসরণ যারা করে, সর্বোচ্চ কার্বন নিঃসরণকারী, এই অর্থে অফ গ্রিন হাউস গ্যাস, সবচেয়ে গ্রিন হাউস গ্যাসের সবচেয়ে আহ, উচ্চ নিঃসরণকারী দেশগুলোকে নির্দেশ করেছে। আচ্ছা, টু কমিট, দ্যাট মিনস ব্যর্থতা, কি কমিট, দ্যাট মিনস প্রতিজ্ঞা, টু গ্রান্ট বেস, গ্রান্ট বেস মিনস হিয়ার ইউ সি অনুদান ভিত্তিক। দেখুন, এটা কিন্তু অ্যাজ এ কম্পাউন্ড অ্যাডজেক্টিভ, অনুদান ভিত্তিক, গ্রান্ট বেসড, জাস্টিস ড্রাইভেন, ন্যায় ভিত্তিক। লক্ষ্য করুন, গ্রান্ট বেসড দ্যাট মিনস ভিত্তিক, আবারও জাস্টিস, ন্যায়, ড্রাইভেন ভিত্তিক ফান্ডস। তার মানে এই যে এটা স্বীকার করে নিতে হবে যে উন্নত দেশগুলোর ব্যর্থতা সেটা কি, সেই ব্যর্থতা হলো এই কমিট, মানে প্রতিজ্ঞা, যেটা হলো মানে অনুদান ভিত্তিক এবং ন্যায় ভিত্তিক ফান্ডস ফর দ্য ভালনারেবল, তার মানে এই ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য। এবং এই যে যে বিষয়টা, পুরোপুরি যে বিষয়টা আছে, এই যে যে এদের জন্য যে ফান্ড, তার ন্যায় ভিত্তিক, যেটা জাস্টিস ভিত্তিক ড্রাইভেন ফান্ডস যেটা আছে, এই পুরো ব্যাপারটাই, এই যে যে ব্যর্থতার ব্যাপারটা, এটা হ্যাজ রেজাল্টেড, পরিণত হয়েছে, ইন সাস ফানিশিং ক্লাইমেট ডেটস, একসাথে নাউন ফ্রেজ হিসেবে ব্যবহার হয়েছে পুরো অংশটা, এই অর্থে যে এই ধরনের শাস্তিপূর্ণ বা শাস্তিমূলক যে জলবায়ু ঋণ হিসাবে, কি, ঋণে পর্যবসিত হয়েছে ফর দ্য লেটার। এইটা বুঝতে গিয়ে অনেকের একটু ঝামেলা হয়ে যেতে পারে। এই লেটার বলতে বোঝানো হয়েছে এই ভালনারেবল কান্ট্রিজ গুলোকে। দেখুন, এই লেটারটা ঠিক তখনই ব্যবহার করা হয় যখন একটি বাক্যে আপনি দুইটি এলিমেন্টসকে নির্দেশ করবেন, দুইটা নামকে নির্দেশ করবেন। দুইটা নাম এই অর্থে দুইটা কান্ট্রি হতে পারে, ভুক্তভোগী হতে পারে, বরিবার। সেই অর্থে এইখানে দেখুন, এই হলো উন্নত দেশ, প্রথম ব্যবহার করা হয়েছে। আর এই হলো ভালনারেবল, হচ্ছে দ্যাট মিনস ঝুঁকিপূর্ণ দেশ, এটা দ্বিতীয়বার ব্যবহার করা হয়েছে। তার মানে এই হচ্ছে প্রথম, এই হচ্ছে দ্বিতীয়। এখন আবার ওই ভালনারেবল দেশগুলোকে নির্দেশ করার জন্য হয়তোবা আমাদের প্রয়োজন হতে পারে, ওই প্রয়োজনটাকে মেটানোর জন্য এখানে জাস্ট দ্য লেটার ব্যবহার করা হয়েছে। তার মানে এই লেটার বলতে বোঝানো হয়েছে এই ভালনারেবল কান্ট্রিজগুলোকে। তার মানে দুইটা জিনিসের মধ্যে শেষেরটাকে নির্দেশ করতে দ্য লেটার, আর প্রথমটাকে নির্দেশ করতে আপনি ব্যবহার করতে পারেন ফর্মা। একটু কমপ্লিকেটেড, ওকে, চলুন আমরা একটু উদাহরণ সহ দেখার চেষ্টা করি, তাহলে হয়তো বুঝতে পারবো। লাইক ধরুন, আমি একটা বাক্য নিচ্ছি যে বাংলাদেশ ইজ এ রিভারাইন কান্ট্রি। আচ্ছা, আমরা পেলাম। তারপরে বললাম যে যেখানে মালয়েশিয়া হচ্ছে একটি ইন্ডাস্ট্রিয়াল কান্ট্রি। আচ্ছা, লিখলাম। এরপর আমরা বললাম যে এই যে যে মালয়েশিয়া এখন কি করতেছে জানেন, এখন মূলত আহ, যেটা মূলত ইম্পোর্ট করতেছে, মেন পাওয়ার ইম্পোর্ট করতেছে। আমরা চাইলে এখানে ইম্পোর্টস, দ্যাট মিনস আমদানি করতেছে, এভাবে দিতে পারি। এই অর্থে লক্ষ্য করেন, সিম্পলি কিন্তু আমরা দিয়ে দিতে পারি যে ম্যান পাওয়ার আমদানি করতেছে দ্য ফর্মার। তার মানে দেখুন, আমি বাংলাদেশ না বলে এখানে সিম্পলি বলে দিলাম দ্য ফর্মার। কমপ্লিকেটেড মনে হচ্ছে? মোটেই না, আমি কিন্তু ইতিমধ্যে বলেছি দুইটা জিনিসের মধ্যে, দুইটা নামের মধ্যে আপনি প্রথমটাকে নির্দেশ করতে, তার মানে রেডান্ডেন্সি এড়াতে আপনি ফর্মার ব্যবহার করতে পারেন। এখানে বাংলাদেশকে নির্দেশ করছে, একটু কমপ্লিকেটেড মনে হবে, জাস্ট টেক ইট ইজি, আমি বোঝাই দিচ্ছি। আর আপনি যদি মনে করেন যে না, আপনি মূলত আরো কিছু অংশ যুক্ত করে দিবেন, হ্যাঁ, অংশ যুক্ত করে দেন।
আমি আবার লিখলাম যে দ্য লেটার ইজ কনসিডার্ড আ ডেভেলপড কান্ট্রি দিস ডে। রিসেন্টলি, তার মানে দিস ডে রিসেন্টলি, দ্য লেটার ইজ কনসিডার্ড ডেভেলপড কান্ট্রি, একটি উন্নত দেশ হিসেবে বিবেচনা করা হয় লেটার। এখন এই লেটারটা কি আসলে, বুঝতেই পারছেন? এই লেটারটা আর কেউ নয়, এই মালয়েশিয়াকে নির্দেশ করা হয়েছে। তার মানে মালয়েশিয়া অপেক্ষাকৃত এই বাক্যের মধ্যে আমি আহ মানে কি দ্বিতীয় অপশন হিসেবে, তার মানে হচ্ছে এইটার পরে ব্যবহার করেছে। তার মানে এই দুইটা জিনিসের মধ্যে, ধরুন এই হচ্ছে দুইটা জিনিস, এই হচ্ছে একটা, এই হচ্ছে একটা। তার মানে ফরমার দিয়ে আমি এইটাকে নির্দেশ করলাম, আর এই লেটার দিয়ে আমি এইটাকে নির্দেশ করলাম। আশা করছি এরপরে আপনার এই জাতীয় সমস্যা আর থাকবে না। চাইলে আপনি কিন্তু আপনার বাক্যের প্রয়োজনে, নিজের প্রয়োজনে এগুলোকে ব্যবহার করতে পারেন, যদিও কমপ্লিকেটেড মনে হতে পারে, বাট এটাকে কিন্তু আপনি দারুণভাবে আপনার বাক্যের প্রয়োজনে ব্যবহার করতে পারেন। আচ্ছা, এটা আশা করছি যে অর্থ উদ্ঘাটনে আপনার কাজে দিবে। আর আরেকটা হচ্ছে, আপনি চাইলে আপনার প্রয়োজনেও ব্যবহার করতে পারবেন লেখালেখিতে। যেহেতু আমি লেখালেখি নিয়ে কাজ করি আপনাদের জন্য, সে ব্যাপারে ইতিমধ্যে আমি অবগত করেছি, তারপরে কমেন্ট বক্স দেখতে পারেন। ওকে, চলুন পরবর্তীতে আমরা আবার দেখতে পারি, এখান থেকে আমরা পড়তে পারি হিয়ার উই সি। আর বেশি পড়বো নাকি? আচ্ছা, ঠিক আছে, এটুকু একটু দেখি, এটা আপনাদের জন্য কাজ স্বরূপ দেখে নেই। ওকে, অ্যাকর্ডিং টু অ্যান ইন্ডেক্স, মানে একটি ইন্ডেক্স অনুযায়ী। হোয়াট মিন বাই ইন্ডেক্স? ওকে, এটা আপনাদের উপর চাপাই দিলাম, সবকিছুর বাংলা মনে থাকে না। পাবলিশড, যেটি মূলত পাবলিশড হয়েছে, এটা কিন্তু সংক্ষিপ্তে লেখা আছে। দ্যাট মিনস আমরা সিম্পলি বলতে পারি যে হুইচ ওয়াজ পাবলিশড বাই আ ঢাকা বেজ থিঙ্ক ট্যাঙ্ক, একটি ঢাকা ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক আর দ্বারা। দেখুন, এখানে আবার অনেকে বলতে পারেন কি রে ভাই, এখানে ঢাকা স্থানের নাম, এর পূর্বে আর্টিকেল, কি ঝামেলা রে। নো প্রবলেম, জাস্ট আপনি চিন্তা করুন, এটা পুরোটা মিলে একটা নাউন ফ্রেজ তৈরি হয়েছে, মূলত এই থিঙ্ক ট্যাঙ্কে নির্দেশ করেছে, মানে যারা ওই যে কি বলা যায়, মানে আহ গবেষণা বা চিন্তা ভাবনা, দেশ নিয়ে ভাবনা, এই যে এদের যে একটা দল বা গ্রুপ আছে, এগুলোকে থিঙ্ক ট্যাঙ্ক বলা হয়ে থাকে। যেগুলো অনেক বেশি ভূমিকা পালন করে থাকে। বলা হয়েছে একটি থিঙ্ক ট্যাঙ্ক দ্বারা প্রকাশিত যে ইন্ডেক্স, সেটা অনুযায়ী বাংলাদেশ হলো ইন দ্য হাই রিস্ক ডেট ডেট ক্যাটাগরি। তার মানে উচ্চ ঝুঁকিপূর্ণ ঋণ ফাঁদের যে ক্যাটাগরি আছে তার মধ্যে পড়েছে, উইথ ইটস বাট ফোকাসড। এবং হিয়ার উই সি, এবং এইখান দিয়ে আবার অতিরিক্ত তথ্য দেওয়া হয়েছে উইথ ব্যবহার করে, এবং এইটার যে বার্ডেন, এটার যে বোঝা, ফরকাস্ট, যেটা অনুমান করা হচ্ছে টু ইনক্রিজ, বাড়বে, দ্বারা আরো বাড়বে, হিয়ার উই সি, এন্ড বাই 2031। হাউ দিস ইজ ফেয়ার? এটা কি আসলে ফেয়ার? দ্যাট মিনস, এটা কি আসলে ন্যায়ভিত্তিক হলো? আই থিংক সো হ্যাভ কাট। আমি আর বেশি পড়বো না, জাস্ট এইখান থেকে এইটা নিয়ে আমি আলোচনা করেছি পূর্বে। তারপরে এটা তো বুঝতেই পাচ্ছেন, অ্যান্ড এই ব্যাপারগুলো আপনার লেখালেখির জন্য অনেক বেশি কার্যকর হতে পারে, যে ট্রাব, হাই রিস্ক, অ্যান্ড অলরেডি কনসিডার ডেভেলপ। ও হ্যাঁ, আপনি এখান থেকে এই ব্যাপারগুলোকে দারুণভাবে আপনার প্রয়োজনে ব্যবহার করতে পারেন। এই লেখাটার মতো করে আপনিও একটা লেখা লিখে আমাকে কমেন্টে অবগত করতে পারবেন যে ইয়েস, ও ইয়েস, অ্যান্ড ইউ আর গেটিং সামথিং অ্যান্ড ফ্রম ওয়াচিং মাই ভিডিওস। I think so, and maybe we'll get something and watching this videos. Okay. এরপরে আপনি যদি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ারদের সঙ্গে থাকবেন, আর দয়া করে অন্যদেরকে অবগত করবেন যে ইয়েস, যে এখানে ভালো কিছু পাচ্ছেন বা হোয়াটএভার। আই থিংক সো আপনি বুঝতেই পাচ্ছেন কি বোঝাতে চাচ্ছি। এই তো, আজ তাহলে এই পর্যন্তই। আমরা অল্প পড়বো, ভালো করে পড়বো। আমরা যেটা পড়লাম যে এই বাক্যটার গঠন দেখলাম, এই বাক্যটার গঠন দেখলাম, এই অনুযায়ী একটা বাক্য তৈরি করাও দেখলাম। তারপর আমরা দেখতে পেলাম যে এইটা সবচেয়ে কার্যকর হচ্ছে এইটা, যেটা নিয়ে আমরা এতক্ষণ পড়লাম। এবং এখানে আমরা অর্থটা দেখার চেষ্টা করলাম, একই রকম ভাবে বাক্য লিখে বোঝার চেষ্টা করলাম যে ফরমার বা লেটার বলতে কি বোঝানো হয়। আর এটা তো দেখলেনি। আজ এই পর্যন্তই, ভালো থাকুন, বেস্ট উইশেস ফর ইউ।